মুক্ত বেনি লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত। শিশিরাংশু চারতলা ফ্ল্যাটের খোলা জানালা পথে বাইরের দিকে তাকালো। রাত্রি শেষের অন্ধকারের সঙ্গে ভোরের প্রথম আলোর যেন একটা লুকোচুরি খেলা চলছে। হাতঘড়িটার দিকে তাকালো, 3:45। এবার ধীরে ধীরে একটু একটু করে বাইরের আলো স্পষ্ট হয়ে উঠবে। লিফট অবশ্যই এখনই পাওয়া যাবে না, সিঁড়ি বেয়েই তাকে নিচে নামতে হবে। ঢাকুরিয়া ব্রিজের সামনেই গড়িয়াহাটা রোডে 2-1টা ট্যাক্সি এ সময় পাওয়া যায়। তার একটা পেয়ে যাবে ঠিকইও। তারপর হাওড়া স্টেশনে পৌঁছতে 20-25 মিনিটের বেশি সময় লাগবে না, তাও ও জানে। শিশিরাংশু আবার ঘরের সোফা কাম বেডের উপরে ওর গতকাল সঙ্গে আনা ঢাকনা খোলা ছোট অ্যাটাচি কেসটার দিকে তাকালো। বেশি কিছু সঙ্গে আনেনি। একটা পায়জামা পাঞ্জাবি, একটা ড্রেসিং গাউন, এক প্রস্থ স্যুট, গোটা 2 শার্ট, একটা টাওয়েল এবং দাড়ি কামাবার সাজ সরঞ্জাম ও হুইস্কির একটা ছোট বোতল ও গ্লাস। কি মনে হলো শিশিরাংশুর, আর একবার এগিয়ে গিয়ে 2 ঘরের মধ্যবর্তী ভেজানো দরজাটা ঈষৎ ঠেলে ভেতরের দিকে তাকালো। ঘরের আলোটা জ্বলছে। শয্যায় মনিকা শুয়ে আছে, লম্বা গোছার চুল। গতকাল রাত 8টা হবে যখন ওর সামনেই একটা কালো ফিতের সাহায্যে লম্বা বেনিটা বেঁধেছিল মনিকা। এখন আর বেনি নেই, বেনি মুক্ত, ছড়ানো। খোলা চুল গলার দুপাশ ও মুখের দুপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে। গলাটা ঢেকে আছে। ওর ওই লম্বা চুল ওর এক ঐশ্বর্য। চুল খোলা অবস্থায় দাঁড়ালে সারাটা পিঠ ছেয়ে নিতম্ব পর্যন্ত ঢেকে যায়। ও কখনো খোপা বাঁধত না, বরাবর একটা লম্বা মোটা বেনি করে ঝুলিয়ে দেয়। হাঁটা চলার সময় পিঠের ওপর দোলে এদিক থেকে ওদিক। সর্বদা মনে হয়েছে শিশিরাংশুর, বেনি নয়, একটা সাপ যেন ওর পৃষ্ঠদেশে ছড়িয়ে দিয়েছে আপনাকে। কাল যখন মনিকা বেনি বন্ধন করছিল, অল্প দূরে চেয়ারটার উপরে বসে ও সতৃষ্ণ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছিল। দরজাটা আবার নিঃশব্দে এদিক থেকে টেনে ভেজিয়ে দিয়ে শিশিরাংশু ওর খোলা অ্যাটাচি কেসটার দিকে তাকালো। সব কথা মনিকার শোনা হলো না। মনে হয় অনেক কথা বলার ছিল ওর, আর তো বলা হবে না। ওর কথাগুলোও শোনা হবে না আর, মনে হচ্ছিল শিশিরাংশুর। কিন্তু না, আর দেরি করা যুক্তিযুক্ত হবে না। এবার বের হয়ে পড়াই ভালো। হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। বেলের শব্দটা যেন আচমকা তার কানের পর্দায় ধাক্কা দিল। কে এলো এত সকালে? এত সকালে তো ঝি আসে না, তারও এত সকালে আসার কথা নয়। তবে আবার ডোরবেলটা বেজে উঠল, ডিং ডং। একবার শিশিরাংশু ভাবল দরজাটা খুলবে না, তা সে যেই এসে থাকুক না কেন। দরজা না খুললে যে এসেছে সে 2-4 বার বাজিয়ে নিশ্চয়ই ফিরে যাবে। শিশিরাংশু না শোনার ভান করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আবার বাজল বেল, ডিং ডং। শিশিরাংশু চুপচাপ দাঁড়িয়ে। ডিং ডং আবার যেন শোনা গেল। হঠাৎ কি যে হলো শিশিরাংশুর, নিঃশব্দে এগিয়ে গিয়ে দরজার লকটা ঘোরাতেই দরজাটা খুলে গেল। ভোরের আবছা আলোয় শিশিরাংশু দেখল একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার। আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এটাই তো 55 নং ফ্ল্যাট? হ্যাঁ। মনিকা দেবী এই ফ্ল্যাটেই তো থাকেন? হ্যাঁ। তাকে একবার ডেকে দেবেন, বলুন থানা থেকে আসছি। কি দরকার তাকে? তাকেই বলবো, অনুগ্রহ করে তাকে একবার ডেকে দিন। এখনও সে ঘুম থেকে তো ওঠেনি, শিশিরাংশু বলল। পুলিশ অফিসার ঘরের চারিদিকে একবার তাকালেন। এখনও ওঠেননি? না। ঠিক আছে, আমি তাহলে বসছি। বসবেন? তা বসুন। অফিসার এগিয়ে গিয়ে জানালার ধারে একটা গদি মোড়া চেয়ার টেনে বসে পড়লেন। শিশিরাংশু আবার ঘরের চারিদিকে তাকালো। সামনেই বিছানাটার উপর সুটকেসটার ডালা খোলা, গোছানো হয়নি এখনো। শিশিরাংশু কি যেন ভাবল, তারপর সুটকেসটা আবার গোছাতে শুরু করলো। কিন্তু হাত দুটো যেন কেমন অবশ হয়ে আসছে, গোছাতে যেন ঠিক পারছে না। শেষ পর্যন্ত এক সময় সুটকেসের ডালাটা চেপে বন্ধ করে সুটকেসটা হাতে ঝুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঘর থেকে বেরুবে বলে 2 পা এগুলো খোলা দরজাটার দিকে। হঠাৎ অফিসার প্রশ্ন করলেন, আপনি কি চললেন নাকি? হ্যাঁ, আমার একটু জরুরি কাজে বেরুতে হবে। আপনি তাহলে বসুন, মিসেস চৌধুরীর সঙ্গে দেখা করে যাবেন তো? হ্যাঁ। শিশিরাংশু 2 পা এগিয়েছে তখন। দাঁড়ান, অফিসার বললেন। আমাকে বলছেন? হ্যাঁ, মিসেস চৌধুরী না ওঠা পর্যন্ত আপনাকে আমি তো যেতে দিতে পারি না। কেন? আপনার সঙ্গেও যে আমার প্রয়োজন আছে। আমার সঙ্গে? কি প্রয়োজন?
আপনি বোধহয় মিসেস চৌধুরীর, মনিকা দেবীর হাজব্যান্ড? না। আপনি মনিকা দেবীর স্বামী নন? না। তবে আপনি কে? কি আপনার নাম? মিসেস চৌধুরীর সঙ্গে আপনার কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। আইসি, আপনি তো গতকালই এসেছেন। হ্যাঁ। তা হঠাৎ এখানে এসেছিলেন কেন? মনিকা আমার পূর্ব পরিচিতা। কোনো সম্পর্ক নেই আপনার মনিকা দেবীর সঙ্গে? বললাম তো, মনিকা আমার পরিচিতা। শকুন্তলা সেনকে চেনেন? কে শকুন্তলা সেন? নামটা কি আপনার পরিচিত নয়? অফিসার শুধালেন। না। অফিসার মৃদু হাসলেন। নামটা কখনো আপনি আগে শোনেননি? না। তাহলে আপনি বলছেন যে মনিকা দেবীর সঙ্গে আপনার কোনো রকম সম্পর্ক নেই, বা কোনো কালে ছিল না, এই তো মিস্টার চৌধুরী? এককালে সম্পর্ক ছিল। ছিল? হ্যাঁ, কিন্তু সে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 3 বছর আগেই। কীরকম সম্পর্ক? আমার স্ত্রী ছিল মনিকা। আইসি, এখন কোনো সম্পর্ক নেই বলছেন। ডিভোর্স হয়ে গিয়েছে আপনার তাহলে? না, আইনত এখনও হয়নি। তবে উই আর লিভিং সেপারেটলি ফর দ্য লাস্ট 3 ইয়ার্স। গত 3 বছর আমরা পৃথক আছি। আমাদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক নেই। এবারে বলুন, কেন এসেছিলেন এখানে? শিশিরাংশু যেন একটু ইতস্তত করে, আর ঠিক ওই সময় ওই ফ্ল্যাটের ঠিকে ঝি এসে ঘরে ঢুকল এবং একবার ওদের দিকে তাকিয়ে সোজা পাশের শয়নকক্ষে গিয়ে ঢুকল। অফিসার লক্ষ্য করলেন শিশিরাংশু তাকিয়ে রয়েছেন ঝিয়ের গমন পথের দিকে। আমার কথার এখনও জবাব দেননি। মিস্টার চৌধুরী, কেন এসেছিলেন এখানে গতকাল দিল্লি থেকে? একটা জরুরি কাজ ছিল মনিকার সঙ্গে। শিশিরাংশের কথা শেষ হলো না। ঝি এসে ঘরে ঢুকল। বাবু, কি হয়েছে? মা ডাকলেও সাড়া দিচ্ছেন না। সে কি? গায়ে হাত দিয়ে ডাকলাম, তাও সাড়া দিলেন না, ঝি বলল। শিশিরাংশু কিছু বলবার আগেই অফিসার ওর দিকে তাকিয়ে বললেন, চলুন তো মিস্টার চৌধুরী, আসুন দেখি কি হলো মনিকা দেবীর। শিশিরাংশকে উঠতেই হলো। দুজনে আগে আগে, পশ্চাতে ঝি এসে পাশের শয়নকক্ষে ঢুকল। এই ঘরটা আগেরটার চাইতে আকারে একটু ছোটই হবে, এবং দেখলেই বোঝা যায় ওটা বেডরুম। একটা সিঙ্গেল খাট, একধারে একটা ড্রেসিং টেবিল, তার উপর নানাবিধ প্রসাধন দ্রব্যের নানা আকারের কৌটো ও শিশি, চিরুনি, ও একপাশে একটা টেলিফোন। অন্যদিকে একটা গোদরেজের আলমারি, একটা বুকশেলফ, একটা ক্যাম্পিসের ইজি চেয়ার, বুকশেলফের উপরে একটা টিভি। 30 থেকে 32-এর মধ্যে হবে বয়স্ক এক মহিলা, শয্যার পরে এলিয়ে আছে। তার মুখের অনেকটা অংশ ও গলা ছড়ানো দীর্ঘ কেশে ঢাকা। গায়ের রং কালো, কিন্তু মুখশ্রী খুবই সুন্দর। যেটুকু চোখে পড়ে, মুখের ও গালের দুপাশের চুল সরিয়ে দিতে দেখা গেল চোখে মুখে একটা যন্ত্রণার চিহ্ন সুস্পষ্ট। বিস্ফারিত দুটি চোখ, গায়ের বসন কিছুটা বিনস্ত, পরিধানের শাড়িটা ডান পায়ের হাঁটুর উপরে উঠে আছে। হাতে দুগাছি করে সোনার চুড়ি, সিঁথিতে সিঁদুরের চিহ্ন মাত্র নেই। পরীক্ষা না করেও অফিসারের বুঝতে কোনো কষ্ট হয় না ভদ্রমহিলার দেহে প্রাণ নেই, মৃত। মনে হচ্ছে উনি বেঁচে নেই। তুমি এ বাড়িতে কাজ করো? অফিসার ঝিকে প্রশ্ন করলেন। হ্যাঁ। কতদিন আছো এখানে? 1 বছর হবে দারোগা বাবু। আশেপাশে কোনো ডাক্তারবাবু আছেন, কিংবা এই ফ্ল্যাট বাড়িতে জানো? দোতলার ফ্ল্যাটে যে ডাক্তারবাবু থাকেন, মাকে তো তিনিই বরাবর দেখে আসছে, ঝি বলল। একবার ডাক্তারবাবুকে তাড়াতাড়ি করে ডেকে আনতে পারো? কেন পারবো না, এক্ষুনি যাচ্ছি। তবে যাও, এক্ষুনি ছুটে তাকে একবার ডেকে নিয়ে এসো। ঝি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেল। বেডের শিয়রের কাছে ছোট একটা টেবিল, তার উপরে টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছে, নীলাভ গ্লাসে ঢাকা ল্যাম্পটা। তারই পাশে একটা কাঁচের গ্লাস, গ্লাসটা খালি। ঝুঁকে গ্লাসের ভেতরটা দেখলেন অফিসার। গ্লাসের নিচে একটা সাদা তলানির মতো কি যেন অবশিষ্ট পড়ে আছে। শিশিরাংশবাবু, বলুন, আপনি তো কাল বিকেলে এখানে এসেছেন। হ্যাঁ, ইভিনিং ফ্লাইটে দিল্লি থেকে এসেছি। সোজা এখানেই এসেছিলেন বোধহয়? হ্যাঁ। রাত্রেও নিশ্চয়ই এখানেই ছিলেন? হ্যাঁ। এই ঘরে কাল রাত্রে কতক্ষণ ছিলেন? আমি রাত 11টা নাগাদ পাশের ঘরে শুতে চলে যাই। রাত 11টার পর আর তাহলে আপনি এ ঘরে ছিলেন না? না, পাশের ঘরে যে সোফা কাম বেডটা আছে তাতেই শুয়েছি। রাত 11টার পরই আমি পাশের ঘরে গিয়ে সোজা শুয়ে পড়ি, অত্যন্ত ক্লান্ত ছিলাম। তাহলে বাকি রাতটুকু আপনি পাশের ঘরেই ছিলেন, আর এ ঘরে আসেননি? না। ডাক্তার গুণসিন্ধু বোস এসে ঘরে ঢুকলেন। বয়স হয়েছে তা প্রায় 60-62 তো হবেই।
মাথার চুল পাক ধরেছে। কি ব্যাপার? ডাক্তার বোসই প্রশ্ন করেন। এ কি, মিসেস চৌধুরীর কি হলো? দেখুন তো, সেই জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। আই ফাউন্ড হার লাইক দ্যাট। ডাক্তার বোস পরীক্ষা করলেন, তারপর বললেন, শি ইজ ডেড। বুঝতে পেরেছিলাম আগেই, ডাক্তার বোস, অফিসার বললেন। কতক্ষণ মারা গেছেন বলে আপনার মনে হয়, ডাক্তার বোস? তা ঘন্টা তিনেক তো হবেই, বেশি বা তার কমও হতে পারে, সামান্য 10-20 মিনিট। মানে শেষ রাত্রের দিকে উনি মারা গেছেন, তাই মনে হচ্ছে। অফিসার কি যেন ভাবলেন কয়েকটা মুহূর্ত, তারপর মৃদু কণ্ঠে ডাক্তার বোসের মুখের দিকে তাকিয়ে বললেন, কোনো রকম অস্বাভাবিক মৃত্যু বলে কি আপনার মনে হচ্ছে, ডাক্তার বোস? না, স্বাভাবিক মৃত্যু। মৃতার গলার দুপাশে মনে হচ্ছে যেন আঙুলের দাগ রয়েছে। আঙুলের দাগ? ময়না তদন্ত না হলে ঠিক বোঝা যাবে না মৃত্যুর কারণটা, তবু আঙুলের দাগ যেন আছে মনে হচ্ছে। ডাক্তার বোস অতঃপর উঠে দাঁড়ালেন যাবার জন্য এবং অফিসারের দিকে তাকিয়ে বললেন, ডেড বডি তাহলে আপনি মর্গে পাঠাবার ব্যবস্থা করুন ময়না তদন্তের জন্যে। হ্যাঁ, যা করণীয় করব, অফিসার বললেন। ডাক্তার বোস ঘর থেকে বের হয়ে গেলেন। এতক্ষণ শিশিরাংশু একটা কথাও বলেনি। এবারে অফিসারের দিকে তাকিয়ে বলল, আমি কি এবারে যেতে পারি? আমাকে আবার ইভিনিং ফ্লাইটটা ধরতে হবে। আপনার তো এখন যাওয়া হতে পারে না, মিস্টার চৌধুরী। যাওয়া হতে পারে না কেন? শেষ রাত্রেই যদি উনি মারা গিয়ে থাকেন, তখন একমাত্র আপনি এই ফ্ল্যাটে ছিলেন এবং ঠিক পাশের ঘরেই ছিলেন। সো হোয়াট? আপনার উপরেই প্রথম সন্দেহটা পড়ছে, যেহেতু আপনি একমাত্র ওই সময়টা স্পটের কাছেই ছিলেন। মানে আপনি বলতে চান মনিকাকে আমি হত্যা করেছি? হত্যা করেছেন এমন কথা তো আমি একবারও বলিনি। বলেছি কেবল আপনি ওই সময় স্পটে ছিলেন। মনিকা সুইসাইড করেছে। কেমন করে জানলেন যে উনি আত্মহত্যা করেছেন? জানি আমি। জানেন? জানি বই কি। তাছাড়া কাল ওর সঙ্গে কথা বলতে বলতেই বুঝেছিলাম ও শেষ পর্যন্ত হয়তো সুইসাইডই করবে। ওর কি কথা থেকে আপনার এরকম মনে হলো? জীবন সম্পর্কে ওর মধ্যে একটা চরম হতাশা ও বিতৃষ্ণা এসে গিয়েছিল। বিতৃষ্ণা, চরম হতাশা এসে গিয়েছিল জীবন সম্পর্কে? হ্যাঁ। কেন? কোনো কারণ ছিল কি? তা জানি না, তবে ওর কথাবার্তা থেকেই গতকাল আমার মনে হয়েছিল কেমন একটা হতাশা ও জীবনের প্রতিও একটা বিতৃষ্ণা এসে গিয়েছে ওর। হয়তো ও ওর নিজের নির্বুদ্ধিতার জন্য শেষ পর্যন্ত নিজের উপরেই নিজের একটা বিতৃষ্ণা ওকে আচ্ছন্ন করে ফেলেছিল। কথাটা যদি আবার একটু স্পষ্ট করে বিশদভাবে বলেন মিস্টার চৌধুরী। মানে ওই নির্বুদ্ধিতার কথা বলবেন। আগেই তো আপনাকে বলেছি, গত 3 বছর ধরে আমরা সেপারেটেড, মানে আলাদাভাবে জীবনযাপন করছিলাম। হ্যাঁ বলেছেন। আচ্ছা একটা কথা, কতদিন আপনাদের বিয়ে হয়েছে? আজ থেকে ঠিক 5 বছর 1 দিন আগে। অফিসার বললেন, প্লিজ থামবেন না, বলে যান। আজ থেকে ঠিক 5 বছর 1 দিন আগে 8ই সেপ্টেম্বর আমাদের বিবাহ হয়। তাহলে গতকাল 8ই সেপ্টেম্বর ছিল আপনাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, বিয়ের দিন বিকেলেই আমরা এই ফ্ল্যাটে আসি। রেজিস্ট্রি করে আমাদের বিবাহ হয়েছিল। তার আগে এখানে আমরা থাকবো বলে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে সাজাই এবং বিয়ের পর সোজা এখানে চলে আসি, আমি ও আমার স্ত্রী। তারপর এখানে 2 বছর ছিলাম এই ফ্ল্যাটে। আপনাদের কোনো সন্তান নেই? না। হ্যাঁ, তারপর বলুন। ওই সন্তান না হওয়াটাই জীবনে শেষ পর্যন্ত আনলো বিপর্যয় এবং পরিণামে সেপারেশন। কিন্তু 2 বছর সময় তো খুব একটা বেশি সময় নয়। সন্তান যে হবে না, কি করে নিশ্চিত হলেন আপনারা যে কোনোদিনই আপনাদের সন্তান হবে না? বিশেষজ্ঞর দ্বারা পরীক্ষা করিয়েছি। ডাক্তার বলেছিল। কার দোষ, আপনার না আপনার স্ত্রীর? আমারই। এবং ওটা যে একটা অ্যাক্সিডেন্টের পর হয়েছিল তাও জানতাম না। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মোটর বাইক চালাতে চালাতে একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওটা আপনাদের বিয়ের আগে না পরে? বিয়ের ঠিক 6 মাস পরে। তারপর? ব্যাপারটা জানবার পর আমি... বলুন, থামলেন কেন? আমি হতাশ হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা মেনে নিয়েছিলাম। মনিকা পারেনি, এবং সেটা যে সে পারেনি ওর কথা থেকেই বুঝতে পারতাম। আর ওই সময় থেকেই আমাদের বিবাহিত জীবনে বিপর্যয় নেমে আসে, আর শেষ পর্যন্ত আমরা সেপারেট হয়ে যাই। আমার ওই সেপারেশনটা ওর মনের ভালোবাসাকে বিপর্যস্ত করেছিল। শি ওয়াজ সো মাচ মেন্টালি আপসেট। আমার মনে হয় তাতেই ও সুইসাইড করেছে। কাল এখানে এসেছিলেন কেন? আপনাকে তো আগেই বলেছি, মনিকা দিল্লিতে ট্রাঙ্ক কল করে আমাকে ডেকেছিল। কেন? ডিভোর্সের জন্য সম্মত হতে। আপনি? ডিভোর্স করার ইচ্ছা আমার কোনো দিনই ছিল না, কারণ আমার স্থির বিশ্বাস ছিল একদিন না একদিন মনিকা তার মত বদলাবে। কালও ওকে আমি 2 ঘন্টা ধরে অনেক বুঝিয়েছি,
কিন্তু ও অ্যাডামেন্ট, আমার কথা শুনতে চাইল না। একটা কথাই বারবার বলতে লাগলো, আমি মুক্তি চাই। তারপর আমি বুঝলাম ওর মত কোনোদিনই বদলাবে না, সে ডিভোর্সই চাই। অগত্যা আমি এই ঘরে এসে শুয়ে পড়ি। কাল রাত্রে ওর কথাবার্তা শুনে ও যেমন বুঝেছিল আমি ডিভোর্সে সম্মত হব না, আমিও তেমনি বুঝেছিলাম যেন তেন প্রকারে ও আমাদের বন্ধন থেকে চিরমুক্তি নেবে। তাতেই আপনার ধারণা আপনার স্ত্রী অনন্যপায় হয়েই শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন? তাই। কিন্তু মনিকার কথা থাক, আপনি বলুন এবারে আমাকে আপনি যেতে দেবেন কিনা? না। যেতে দেবেন না? না। আপাতত সমস্ত ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনাকে হাজতে থাকতে হবে। আপনাকে আমি অ্যারেস্ট করছি। পুলিশ অফিসার মিস্টার দত্ত শিশিরাংশুকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এলেন। পরের দিন কোর্টে প্রডিউস করা হলো শিশিরাংশকে এবং ম্যাজিস্ট্রেট জামিন নাকচ করে ওকে হাজতে রাখার নির্দেশ দিলেন। ওই দিনই সন্ধ্যায় শকুন্তলা সেনের ফ্ল্যাটে এলেন মিস্টার দত্ত। মিস সেন তার মুখেই শুনলেন আদালত নির্দেশ দিয়েছে ইনভেস্টিগেশনের সুবিধার জন্য পাবলিক প্রসিকিউটর মিস্টার চ্যাটার্জির আবেদন অনুযায়ী শিশিরাংশুকে হাজতে রাখা হবে। শকুন্তলা সেন বললেন, মনিকাকে শিশিরই হত্যা করেছে, আই অ্যাম শিওর। মিস্টার দত্ত বললেন, আপনি এ ব্যাপারে স্থির নিশ্চিত হলেন কি করে? আমি ঠিক উল্টো দিকের ম্যানশনে 4 তলার ফ্ল্যাটে থাকি। আপনাদের তো গত রাত্রে দেখেই আমি বলেছিলাম। হ্যাঁ, বলেছিলেন। মনিকা আমার দীর্ঘদিনের বন্ধু, তাও আপনাকে আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনার মনে আছে মিস্টার দত্ত? হ্যাঁ, ওদের সমস্ত ব্যাপার আমি জানি। মনিকা আমাকে সব কথাই বলতো। আমি ওর ফ্ল্যাটে যেতাম, মনিকাও আমার ফ্ল্যাটে আসতো। শিশিরাংশুবাবুকে আপনি তাহলে চিনতেন? চিনতাম, অনেক দিন ধরেই চিনতাম। মিস্টার দত্ত শকুন্তলা সেনের মুখের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা মিস সেন, মিস্টার চৌধুরী তাঁর জবানবন্দিতে বলেছেন গত 3 বছর ওরা পরস্পর থেকে আলাদা ছিলেন। দে ইউজ টু লিভ সেপারেটলি। আমি জিজ্ঞাসা করছি, ওই 3 বছরে কখনোই তারা পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি? দেখা সাক্ষাৎ করেছেন বই কি। 2-3 মাস অন্তরই শিশিরাংশু আসতো মনিকার কাছে, আমি জানি। কি করে জানলেন? আপনাকে তো বলেছি, আমার ফ্ল্যাটের ঘর থেকে মনিকার ঘরটা দেখা যেত, কাজেই আমার চোখে পড়ত। সে সময় কি ওরা স্বামী স্ত্রীর মতো থাকতেন? বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমি ওদের দুজনকে পাশাপাশি বসে গল্প করতে দেখেছি অনেক সময়। আর কিছু আপনার চোখে পড়েনি? না। কেন 2-3 মাস অন্তর মিস্টার চৌধুরী মনিকা দেবীর কাছে আসতেন জানেন কিছু? না, তবে আমার মনে হয় মিস্টার দত্ত। কি মনে হয়? মনিকার মত যদি বদলায়, হয়তো সে চেষ্টা করতেই কলকাতায় আসতো শিশিরাংশু। আচ্ছা, ওদের কেন সেপারেশন হয়েছিল সে সম্পর্কে কিছু জানেন? দে ওয়ার নট হ্যাপি। ওদের বিবাহিত জীবন সুখের ছিল না, এইটুকুই জানি। আপনার সঙ্গে তো মনিকা দেবীর দীর্ঘদিনের বন্ধুত্ব, তাই না? হ্যাঁ, অনেক দিনের পরিচয় আমাদের। নিশ্চয়ই খুব ঘনিষ্ঠতা ছিল আপনাদের মধ্যে। তা ছিল। আচ্ছা, এবারে তাহলে আমি উঠি। উঠবেন? হ্যাঁ। শিশিরাংশুকে কি আপনারা অ্যারেস্ট করেছেন? হ্যাঁ। মিস্টার দত্ত উঠে দাঁড়ালেন। শকুন্তলা সেনের ফ্ল্যাট থেকে বের হয়ে মিস্টার দত্ত কিন্তু সোজা থানায় গেলেন না, জিপে চেপে গড়িয়াহাটার দিকে চললেন। গড়িয়াহাটার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফলে হয়েছিল ট্রাফিক জ্যাম। জ্যামের জট ছাড়াতে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল। তারপর সোজা গেলেন লালবাজারের দিকে, ডিসিডিডির অফিসে। ডিসিডিডি মিস্টার মুখার্জি তার অফিস ঘরেই ছিলেন। সেখানে ঢুকতেই মিস্টার মুখার্জি বললেন, মিস্টার দত্ত, এই ভদ্রলোক শিশিরাংশুবাবুর জামিনের জন্য এসেছেন, মিস্টার ঘোষাল। মিস্টার দত্ত তাকালেন ঘোষালের মুখের দিকে। আপনি চেনেন শিশিরাংশুবাবুকে? চিনি, দীর্ঘদিনের বন্ধু ও আমার। ঘোষাল বললেন, মনিকা দেবী মানে ওর স্ত্রীকে চিনতেন? চিনতাম বই কি। তাই তো বলছি, শিশির মনিকাকে কিছুতেই খুন করতে পারে না। মনিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও শিশির মনিকাকে ভালোবাসত, আর সে চেষ্টা করছিল সব ব্যাপারটা মিটিয়ে নেবার জন্য। সেপারেশনটা হয়েছিল কেন? এটা ভুল বুঝাবুঝি। কী রকম ভুল বুঝাবুঝিটা? শিশিরবাবু না মনিকা দেবীর দিক থেকে? মনিকার দিক থেকে। অন্য কোনো স্ত্রীলোক ওই ব্যাপারের মধ্যে ছিল কি? তা ঠিক জানি না। শিশির একটা কথাই কেবল আমাকে বলেছিল একদিন, মনিকা তাকে হঠাৎ সন্দেহ করতে শুরু করেছে। কি নিয়ে সন্দেহ? কেন সন্দেহ? কিছু বলেননি? না। যাক সে কথা। আমি কাল আদালতে শিশিরের জামিনের জন্য দরখাস্ত পেশ করব। জামিন পাবেন না? পাবো না? না, ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত জামিন পাবেন না। কোর্ট অর্ডার দিয়েছে।
কিন্তু জামিন দিলে ইনভেস্টিগেশন ঠিক রাখা যাবে না। মিস্টার মুখার্জি, আপনি বরং একবার পাবলিক প্রসিকিউটরের সঙ্গে কথা বলুন, মিস্টার মুখার্জি বললেন। ঠিক আছে, আমি তাহলে উঠলাম। মিস্টার ঘোষাল উঠলেন। শকুন্তলা সেন শহরের একজন নামকরা সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগের চিকিৎসক। মিস্টার দত্তকে থানায় ওই শকুন্তলা সেনই ফোন করে বলেছিল মনিকার ফ্ল্যাটে হানা দেবার জন্য। বলেছিল আমার যেন কেমন সন্দেহ হচ্ছে, আমার উল্টো দিকের 4 তলার ফ্ল্যাটে এক ভদ্রমহিলা খুন হয়েছেন। খুন হয়েছেন? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। আপনি একবার তাড়াতাড়ি ফ্ল্যাটে যান। আপনি কে? আমি ডাক্তার শকুন্তলা সেন। আমি যার কথা বলছি তাকে অনেক দিন ধরে চিনি। আপনি যদি তাড়াতাড়ি না যান তো খুনি পালিয়ে যাবে। খুনি? হ্যাঁ, খুনি এখনও সেই ফ্ল্যাটেই আছে, দেখতে পাচ্ছি। মিস্টার দত্ত আর দেরি করেননি ফোনটা পেয়ে। জিপ নিয়ে ছুটেছিলেন থানা থেকে। থানা কাছেই, যাদবপুরে, ঘটনাস্থল থেকে কাছেই। সনদ ঘোষাল রায়বাজার থেকে বের হয়ে কিরিটির ওখানে গেল। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত তখন 8টার মতো হবে। কিরিটি বসবার ঘরেই ছিল। কিরিটির সঙ্গে সনদ ঘোষালের কিছু পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরেই কিরিটির কাছেই একবার যাওয়া বোধ করি ভালো হবে ভেবেই সোজা চলে এসেছে সেখানে। কিরিটি সনদকে দেখে বলল, সনদ, কি খবর? অনেক দিন পরে। মালদহ থেকে কবে এলে? আজই সকালে পৌঁছেছি। তোমার কাছে ভাই একটা পরামর্শের জন্য এসেছি। কিসের পরামর্শ? আমার বন্ধুর কথা তোমাকে গত বৎসর বলেছিলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শিশিরাংশু চৌধুরী। মনে আছে কি না জানি না। তো আমার সেই বন্ধুটি বিশ্রী একটা ব্যাপারে হঠাৎ জড়িয়ে পড়েছে। বিশ্রী ব্যাপার? হ্যাঁ, খুনের ব্যাপার। খুনের ব্যাপারে জড়িয়ে পড়েছে? তাই। সংক্ষেপে তখন সনদ ঘোষাল শিশিরাংশুর ব্যাপারটা খুলে বলে গেল। জামিন দেয়নি? না, মনে হচ্ছে জামিন দেবে না। কেন? কারণ ভদ্রলোকের পরেই প্রথম সন্দেহ পড়বেই। একমাত্র তিনিই তো ওই ফ্ল্যাটের পাশের ঘরে ছিলেন। আমি শিশিরকে দীর্ঘদিন ধরে জানি। আমি হলফ করে বলতে পারি শিশির মনিকাকে খুন করেনি, করতে পারে না। তবে কে খুন করল? যেই করুক, আই এম শিওর শিশির মনিকাকে খুন করেনি। তাছাড়া আমি জানি দুজনার সেপারেশন হওয়ার পর থেকে শিশির আপ্রাণ চেষ্টা করছিল মনিকার মত যাতে বদলায় সেজন্য। আর তাই মাঝে মধ্যে দিল্লি থেকে কলকাতায় ছুটে আসতো। একটা ব্যাপার কি জানো কিরিটি? কি? ওরা দুজনাই দুজনকে সত্যি ভালোবাসতো এবং সেপারেশনের জন্য মনোকষ্টের অবধি ছিল না দুজনারই। থানা অফিসার মিস্টার দত্ত যে ভদ্রমহিলার কাছ থেকে ফোন পেয়েছিলেন সেই ডাক্তার শকুন্তলা সেনকে তুমি চেনো? না, কিন্তু তার তো মনিকা ও শিশিরাংশু দুজনের সঙ্গেই পরিচয় ছিল। তাই তো শুনলাম লালবাজারে। আমি চিনি না ভদ্রমহিলাকে, কখনো দেখিও নি। শিশিরের মুখে কখনো নামও শুনিনি। ডাক্তার সেন তো যে ফ্ল্যাটে মনিকা দেবী নিহত হয়েছে তার উল্টো দিকের একটা ফ্ল্যাটেই থাকতো। সেই রকমই তো শুনলাম। একবার সেই ডাক্তার সেনের সঙ্গে দেখা করো না। আমি? হ্যাঁ, তুমি। কিন্তু যদি দেখা না করেন? দেখো, আমার মনে হয় জামিন মিস্টার চৌধুরীকে দেবে না। যা করবার তোমাকেই করতে হবে এবং সেই কারণেই যে করেই হোক ডাক্তার সেনের সঙ্গে তোমায় দেখা করতেই হবে। বেশ, দেখি একবার চেষ্টা করে। এক কাজ করো সনদ। কি? ডাক্তার সেনের ধর্মতলার চেম্বারে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাও। তারপর গিয়ে কি বলবো? আমার তো কোনো রোগ নেই। যখন অন্য কথা বলবো তখন যদি বের করে দেন ঘর থেকে। না ভাই, বরং তুমিই একটা ব্যবস্থা করো, বা যা করার করো। বোঝা গেল সনদ ঘোষাল শকুন্তলার সামনে যেতে সম্মত নয়। শেষ পর্যন্ত কিরিটি শকুন্তলা সেনকে ফোন করল। ডক্টর সেন স্পিকিং। মহিলার কণ্ঠস্বর ফোনে শোনা গেল অন্য প্রান্তে। ডাক্তার সেন, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। মিস্টার রায় কথা বলছি। হোল্ড অন প্লিজ। একটু পরে শোনা গেল আবার মহিলার কণ্ঠস্বর। পরশু সন্ধ্যা 6টায়। থ্যাঙ্কস। নির্ধারিত দিন কিরিটি সন্ধ্যা 6টায় ডাক্তার সেনের চেম্বারে গেল। স্লিপ দেবার 15 মিনিট পরে ডাক এলো। কিরিটি ঘরের মধ্যে প্রবেশ করে সামনে উপবিষ্ট ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা ডাক্তার শকুন্তলা সেনের বয়স অন্তত 40 বা তার কিছু উপরেই হবে। দোহারা দেহের গঠন, উজ্জ্বল শ্যামবর্ণ। মাথার চুল বব সাট করা, মধ্যে রূপালি রং ধরেছে। চোখে সোনার ফ্রেমে দামি চশমা। কিরিটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে নিলেন। চোখাচোখি হলো পরস্পরের মধ্যে। চোখের দৃষ্টিতে বুদ্ধির ঝিলিক। আসুন, বসুন, শকুন্তলা সেন বললেন। কিরিটি উপবেশন করল মুখোমুখি একটা চেয়ারে। বলুন, কি অসুবিধা আপনার?
একটা কথা আগেই বলে নিই, আমি কিন্তু রোগী হিসেবে আপনার কাছে আসিনি। তবে কি জন্য এসেছেন? ভুরু কুঁচকে তাকালেন শকুন্তলা সেন। অবশ্যই আপনার সময় নেবার জন্য আপনার প্রফেশনাল ফি আমি দেব। কথাগুলো বলতে বলতে একটা খাম রাখল কিরিটি। কি জন্য এসেছেন তাই বলুন। আপনার বান্ধবী মনিকা দেবীর... মনিকা? হ্যাঁ, মনিকা চৌধুরী। সে তো মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। জানি, সে সম্পর্কেই কিছু প্রশ্ন আপনাকে আমি করতে চাই। কে আপনি? পুলিশের লোক? সিআইডি থেকে আসছেন? না, তবে আমি কিরিটি রায়। আপনি আপনি কিরিটি রায়, সেই... হ্যাঁ, একজন সত্য সন্ধানী। আমার কাছে আপনি কি জানতে চান বলুন তো? যা বলার আমি তো সব পুলিশকেই বলেছি, তাদের কাছ থেকেই জানতে পারতেন। দেখুন ডাক্তার সেন, যা জেনেছি সেটা... কি? আমি যা জানতে চাই তার সবটা নয়। কি রকম? আর কি জানতে চান আপনি? মনিকা দেবী তো আপনার বান্ধবী ছিলেন, দীর্ঘদিনের বন্ধুত্ব আপনাদের, তাই না? পুলিশের কাছে তাই বলেছেন। হ্যাঁ। মনিকা দেবীর স্বামী শিশিরাংশু চৌধুরীকে আপনি চিনতেন নিশ্চয়ই? চিনতাম। কতদিনের পরিচয় আপনাদের? অনেক দিনের। পরিচয়টা আপনাদের কি ধরনের ছিল? সাধারণ পরিচয়। তার বেশি কিছু না? না। আচ্ছা, আপনি বললেন মিস্টার চৌধুরীর সঙ্গে পরিচয় আপনার অনেক দিনের। মনিকা দেবীকে বিয়ে করার আগে থেকেই কি আপনাদের পরিচয় ছিল পরস্পরের? কিরিটির শেষ প্রশ্নে ডাক্তার শকুন্তলা সেন কয়েকটা মুহূর্ত কিরিটির মুখের দিকে বলতে গেলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর মৃদু স্বরে বললেন, বিয়ের আগে থেকেই পরিচয় ছিল আমাদের। একসময় মিস্টার চৌধুরী আমার চিকিৎসাধীন ছিলেন প্রায় 2 বছর। আপনি মানসিক রোগের চিকিৎসা করেন। কি হয়েছিল তার? তিনি একটা ইলুশনে ভুগছিলেন, মানে একটা গিল্টি কনসাসে। কি রকম? ওর ধারণা হয়ে গিয়েছিল উনার বাবাকে উনিই হত্যা করেছেন। তারপর? আসলে ওর বাবা বলদেব চৌধুরী গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যান। গাড়িতে যখন অ্যাক্সিডেন্ট হয় উনিই গাড়ি চালাচ্ছিলেন। ওর ধারণা উনি ইচ্ছা করেই অ্যাক্সিডেন্টটা করেছিলেন। এবং শুধু তাই নয়, ওর ছোটবেলায় ওর ছোট একমাত্র ভাইকেও হত্যা করেছেন। কিন্তু সেটাও সত্য নয়। ওর ভাই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। মনিকা দেবীকে বিয়ে করার আগে নিশ্চয়ই উনি ভালো হয়ে গিয়েছিলেন আপনার চিকিৎসাধীন থেকে? হ্যাঁ, নচেত আমি ওদের বিবাহে মত দিতাম না। আরও কয়েকটা প্রশ্ন করব, যদি বিরক্ত না হন ডাক্তার সেন। কি প্রশ্ন? আপনি থানায় মিস্টার দত্তকে যে রাত্রে ফোন করে বলেছিলেন আপনার বান্ধবী মনিকা দেবী খুন হয়েছেন, আপনার মনে হচ্ছে? হ্যাঁ, বলেছিলাম। 2 মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের 4 তলার ফ্ল্যাট দুটোর মধ্যে যে রাস্তাটার ব্যবধান সেটা কম করেও 22-23 ফুট হবে। তা হতে পারে। ওই ব্যবধানে আপনি মনিকা দেবীর ফ্ল্যাটে কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারলেন কি করে? কোনো অসুবিধা হবার কথা নয়, আপনি আমার ফ্ল্যাটে এলেই সেটা বুঝতে পারবেন। তা নয়, তবে আমার প্রশ্ন, আপনি কি জানতেন ওই দিন মিস্টার চৌধুরী দিল্লি থেকে মনিকা দেবীর কাছে আসবেন? না। তবে? কি তবে? শিশিরবাবু যে এসেছেন সেটা জানলেন কি করে? মনিকা আমাকে ফোন করে জানিয়েছিল। তাই বুঝি? তারপর বোধহয় তীক্ষ্ণ নজর রেখেছিলেন মনিকা দেবীর ফ্ল্যাটে কি হয় না হয় জানবার জন্য। তাহলে একটা কথা আপনাকে বলি মিস্টার রায়, ওই ঘটনা ঘটবার মাসখানেক আগে মিস্টার চৌধুরী আমাকে ফোনে জানান তার মানসিক অস্থিরতা আবার বেড়েছে। উনি আবারও হয়তো কাউকে খুন হত্যা করতে পারেন। তাই আমি মনিকার ফ্ল্যাটে নজর রেখেছিলাম। মনিকা দেবীকে সে কথাটা বলেছিলেন? হ্যাঁ, তাকে সাবধান করে দিয়েছিলাম, আর পূর্বের কথাও সব বলেছিলাম। যেদিন আদালতে আবার শিশিরাংশুর কেসটা উঠবার কথা, তার আগের দিন সনদ ঘোষাল আবার এলেন কিরিটির কাছে। কাল তো মামলা উঠছে, পাবলিক প্রসিকিউটরের সঙ্গে দেখা করেছিলাম। তিনি জামিন কিছুতেই যাতে না হয় সেই চেষ্টাই করবেন। কি করা যায় বলো তো? দেখো সনদ, আমি এটুকু বুঝেছি ব্যাপারটা আদৌ সুইসাইড নয়, হত্যা, নৃশংস হত্যা। মনিকা দেবীকে হত্যা করাই হয়েছে। হত্যা? সত্যি সত্যিই তাহলে শিশিরের স্ত্রীকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, এবং হত্যাকারী চতুর, তীক্ষ্ণ বুদ্ধি তার। মনিকা দেবীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে হত্যা করা হয়েছিল। কি করে বুঝলে? তার ভিসারার স্টমাক কন্টেন্টে বারবিটিউরেট গ্রুপের ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে, এবং যে গ্লাসটা তার শয্যার পাশে পাওয়া গিয়েছে সেটার মধ্যেও ওই ড্রাগ পাওয়া গিয়েছে কেমিক্যাল অ্যানালিসিসে। বলো কি? হ্যাঁ, তারপর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কি, গলা টিপে? না। তবে? তুমি নিশ্চয় জানো সনদ, মনিকা দেবীর খুব দীর্ঘ কেশ ছিল, এবং তাই বেনি বাঁধলে বেনিটা দীর্ঘ হতো।
মনে হয় সেই দীর্ঘ বেনি গলায় পেঁচিয়ে তাকে হত্যা করার পর বেনিটা খুলে দেওয়া হয়েছিল, মানে চুলটা খুলে দেওয়া হয়েছিল। এবং এও আমার ধারণা হত্যাকারী মনিকা দেবীর ওই দীর্ঘ কেশকে মনে মনে হিংসা করত। তাই মনে হয়, তাই সে ওই অভিনব পন্থা অবলম্বন করেছিল। হত্যার হাতিয়ার হিসেবে মনিকা দেবীর বেনিটাই কাজে লাগিয়েছিল। কিরিটির কথাগুলো সনতের শুনতে ভালো লাগছিল না। সে বলল, জামিনের কি ব্যবস্থা হবে? বললাম তো, জামিন খুব সম্ভব দেবে না, ওদের চার্জশিট তৈরি না হওয়া পর্যন্ত। একটা কথা কিরিটি, বলো, পুলিশের যা ধারণা তোমারও কি তাই ধারণা? সন্দেহটা শিশিরবাবুর উপরেই স্বাভাবিকভাবে বেশি পড়ছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি শিশির মনিকাকে হত্যা করেনি। হয়তো করেনি, কিন্তু তার বিরুদ্ধে কি বলো? অনেকগুলো কঠিন যুক্তি আছে। ধরো 1 নম্বর, হত্যার সময় ও পরে এবং আগে শিশিরবাবু ওখানে উপস্থিত ছিলেন। 2 নম্বর, ডাক্তার শকুন্তলা সেনের জবানবন্দি। 3 নম্বর, সে রাত্রে শিশিরবাবুর পক্ষে মনিকা দেবীকে হত্যা করা যত সহজ ছিল আর কারো পক্ষে ছিল না। 4 নম্বর, ওদের মধ্যে যে কোনো কারণেই হোক সদ্ভাব ছিল না। এবং 5 নম্বর, শিশিরবাবু মানসিক রোগে ভুগছিলেন। কিন্তু অবশ্যই এটাও ঠিক, ওই কারণ দেখিয়েই শিশিরবাবুকে মনিকা দেবীর হত্যাকারী বলে ফাঁসির দড়িতে ঝোলানো যাবে না। আদালত শিশিরাংশুকে জামিন দিল না। জজ সাহেব বললেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিশিরাংশুকে হাজতে নজরবন্দি করে রাখা হবে। পরের দিন কিরিটি শিশিরের সঙ্গে দেখা করবার অনুমতি পেল ডিসিডিডির কাছ থেকে। শিশিরকে যেন চেনাই যাচ্ছিল না। 5 দিনেই তার চেহারার উপর দিয়ে মনে হলো যেন একটা ঝড় বয়ে গিয়েছে। মনে হলো সে যেন একেবারে ভেঙে পড়েছে। কিরিটিকে ইতিপূর্বে শিশিরবাবুও কোনোদিন দেখেনি। একটু বিস্ময়ের সঙ্গেই সে কিরিটির মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি কিরিটি রায়? হ্যাঁ। আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কেন? মিস্টার চৌধুরী, কয়েকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। দেখুন মিস্টার রায়, কেন যেন এখন আমার মনে হচ্ছে সত্যি সত্যি সে রাত্রে আমিই হয়তো মনিকাকে হত্যা করেছি। আপনি হত্যা করেছেন? হ্যাঁ, নচেত পরের দিন ভোরে আমি পালাবার চেষ্টা করব কেন? আপনি কি জানতে পেরেছিলেন যে মনিকা দেবী আর বেঁচে নেই? হ্যাঁ, অবশ্যই পুলিশকে সে কথা আমি বলিনি। কখন জানতে পেরেছিলেন যে আপনার স্ত্রী মনিকা দেবী বেঁচে নেই? ভোর তখন বোধ করি 3:45 হবে। আমি স্থির করে চলে আসব। সুটকেস গোছাবার আগে মনিকে সে কথা বলবার জন্য তার ঘরে ঢুকে তাকে তার নাম ধরে ডেকেও যখন সাড়া পেলাম না, কেমন সন্দেহ হলো। ওকে পরীক্ষা করে দেখতে গিয়েই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারি শি ইজ ডেড, মৃত। আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি পাশের ঘরে চলে আসি এবং যখন সুটকেস গোছাচ্ছি মিস্টার দত্ত এসে বেল বাজান বাইরে। তার পরের ব্যাপার তো সবই জানা। কিন্তু আপনার কেন মনে হচ্ছে আপনি তাকে হত্যা করেছেন? বারংবার ওর মত ফেরাবার চেষ্টা করেও যখন অকৃতকার্য হই, ওর উপরে আমার একটা তীব্র বিতৃষ্ণা এসে গিয়েছিল। আর সেই সময়েই আমার ইচ্ছে হয়েছিল ওকে আমি হত্যা করব। এবং সেদিন রাত্রে তো ওকে আমার হত্যা করতেই ইচ্ছা হয়েছিল ভীষণভাবে। তারপর আপনি, মানে আপনার ধারণা ওকে আপনি হত্যা করেছেন পরের দিন সকালে? হ্যাঁ, আমি মনিকে হত্যা করেছি। হত্যা না করলে ও আবার হয়তো বিয়ে করত, আমাদের আইনসম্মতভাবে ডিভোর্স হয়ে গেলেই। আর তাই ও আমাকে ডিভোর্স করবার জন্য বারবার বলেছে। কাকে বিয়ে করতেন উনি আপনাদের ডিভোর্স হয়ে গেলে? আমার এক বন্ধুকে। কে এসে? কি তার নাম? ওই সনদ ঘোষাল, আমার দীর্ঘদিনের বন্ধু ওই সনদ। হঠাৎ কথাটা আপনার মনে হয়েছিল কেন? মনে হওয়ার মধ্যে কোনো যুক্তি, মানে কোনো সঙ্গত কারণ ছিল কি? ছিল, নচেত আমি হত্যা করব কেন মনিকে? তাহলে আপনার স্থির বিশ্বাস মনিকা দেবীকে আপনি হত্যা করেছেন? হ্যাঁ, মিস্টার দত্তকে কথাটা আমি সেদিন বলিনি বটে, তারপরে হাজতে বসে বসে ভেবেছি কথাটা। আমি মনিকে সে রাত্রে হত্যা করেছি। কেমন করে হত্যা করলেন? বিষ দিয়ে না গলা টিপে? হত্যা করেছি, তা সে যেভাবেই হোক, দ্যাটস ম্যাটার লিটল। কিভাবে মনিকে আমি সে রাত্রে হত্যা করেছি আমি স্বীকার করব, আদালতে সব স্বীকার করব। ইট ইজ আই হু ডিড ইট। আচ্ছা মিস্টার চৌধুরী, একটা কথা। আবার কি কথা? আমি তো সব স্বীকার করলামই। তা করেছেন, তবুও আমার কিছু জানার আছে। কি জানার আছে? উনি, মানে আপনার স্ত্রী কি ঘুমের ওষুধ খেতেন? হ্যাঁ, ইদানিং মনি 3-4টা করে ঘুমের বড়ি খেত জানি। ওষুধ না খেলে ওর ভালো ঘুম হতো না। আচ্ছা, সেদিন রাত্রে মনিকা দেবী ঘুমের বড়ি খেয়েছিলেন? বলতে পারবো না।
অন্তত রাত 11টায় যখন পাশের ঘরে যাই তখন পর্যন্ত জানি ও ঘুমের ওষুধ খায়নি। আর একটা কথা মিস্টার চৌধুরী। কি বলুন? রাত্রে শোবার আগে কি উনি জল খেতেন? না, তবে প্রায়ই মাঝরাত্রে উঠে ওকে 1 গ্লাস জল খেতে দেখেছি। সনদ ঘোষাল এসেছিল কিরিটির কাছে। সনদ ঘোষালের সঙ্গে কথা হচ্ছিল কিরিটির। সনদ, তুমি কি জানো শিশিরাংশু তোমার বন্ধু তোমাকে সন্দেহ করত? জানি। জানো? হ্যাঁ, ইদানিং ওর কেমন একটা ধারণা হয়ে গিয়েছিল মনিকা বারবার ওকে যে ডিভোর্সের জন্য বলছে তার পিছনে আমার প্ররোচনা আছে। তাই নাকি? কিন্তু বিশ্বাস করো রায়, আমার কোনো দুর্বলতাই ছিল না মনিকার উপরে। তাছাড়া সম্পর্কে ও আমার দুঃসম্পর্কের মামাতো বোন হতো। শিশিরবাবু কথাটা জানতেন। জানবে না কেন? আমি তো বলেছি ওকে কথাটা, কিন্তু কি? তবুও আমাকে বিশ্বাস করতো না। ওর মনের মধ্যে বিয়ের পর একটা সন্দেহ গড়ে উঠেছিল আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা আছে। তাই নাকি? হ্যাঁ, আর তাই ইদানিং আমি শিশিরের সঙ্গে দেখাই করতাম না ও যখন কলকাতায় আসতো। কিন্তু তাতেই বা কি হলো? শেষ পর্যন্ত সেই সন্দেহের বশেই মণিকে ও খুন করল। সনদ, তোমার তাহলে বিশ্বাস যে শিশিরবাবুই তার স্ত্রীকে হত্যা করেছেন? তাছাড়া সে রাত্রে মনিকাকে আর কে হত্যা করতে পারে? তুমিই ভেবে দেখো রাই। কিন্তু একটা কথা সনদ। কি? তাহলে শিশিরবাবুকে জামিনে খালাস করবার জন্য তুমি এত চেষ্টা করছো কেন? তার কারণ ওর ধারণাটা মিথ্যা এবং ও অসুস্থ। এখন কি বলছে না বলছে ওর সেটা ভালো করে বুঝবারই ক্ষমতা নেই। অসুস্থ? হ্যাঁ, তার সেই আগের মানসিক ব্যাধিটা আজও আছে। পুরোপুরি এখনো সুস্থ হয়নি বলেই আমি মনে করি। ও হ্যাঁ, ডাক্তার শকুন্তলা সেনই তো তার চিকিৎসা করেছিলেন, তাই না? হ্যাঁ, এখন ভালোও হয়ে গিয়েছিলেন শিশিরবাবু। ডাক্তার সেনও তাই বললেন। ডাক্তার সেনের অবশ্যই তাই মত, কিন্তু ও সম্পূর্ণ ভালো হয়নি। কিংবা এও হতে পারে পূর্বের সেই মানসিক ব্যাধি আবার তাকে আক্রমণ করেছে। আদালতে যেদিন মামলাটা উঠল সেদিন শিশিরের ইচ্ছাকৃত এক জবানবন্দিতে জামিনের সমস্ত সম্ভাবনাই নষ্ট হয়ে গেল। শিশির বলল, হ্যাঁ, আমি এই আদালতে দাঁড়িয়ে স্বীকার করছি এতদিন যা আমি বলেছি তা মিথ্যা। সত্য গোপন করেছি। আমি রাত্রে মনিকাকে হত্যা করেছি। আপনি সে কথা তাহলে স্বীকার করছেন? সরকার পক্ষের কৌশলে মিস্টার সান্যাল বললেন। করছি। আমি আমার স্ত্রী মনিকাকে হত্যা করেছি সে রাত্রে। কিন্তু কেন হত্যা করলেন? সে যাতে করে দ্বিতীয়বার আর বিয়ে করতে না পারে। দ্বিতীয়বার বিয়ে? হ্যাঁ, আর সেজন্যই ও আমাকে ডিভোর্সের জন্য পীড়াপিড়ি করছিল বারবার। সে রাত্রেও কি ওই কথা বলেছিল আপনার স্ত্রী আপনাকে? হ্যাঁ, বলেছিল। সনদ যে অ্যাডভোকেট শ্রীমন্ত সেনকে শিশিরাংশুর জামিনের জন্য নিযুক্ত করেছিল তিনি এবারে প্রশ্ন করলেন, আপনি বলছেন মিস্টার চৌধুরী সে রাত্রে আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছিলেন? হ্যাঁ। কখন? রাত কত হবে তখন? হ্যাঁ, আপনি তো বলেছিলেন রাত 11টা নাগাদ আপনি পাশের ঘরে চলে যান। রাত 11টার আগে না পরে আপনার স্ত্রীকে আপনি হত্যা করেছিলেন? মনিকা ঘুমিয়ে পড়বার পর। রাত তখন কটা হবে? 11টার পরে বোধ হয়। অর্থাৎ আপনি তাহলে বলতে চান আপনি যখন ঘর ছেড়ে যান তখন মনিকা দেবী জেগেছিলেন? ছিল। আপনি তাহলে বলতে চাইছেন সে রাত্রে আপনি ঘর ছেড়ে যাবার পরই তিনি ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, তাই হবে। এবং পাশের ঘরে গিয়েই আপনি সঙ্গে সঙ্গে আবার ফিরে এসেছিলেন আপনার স্ত্রীর বেডরুমে তাকে হত্যা করবার জন্য? তাই হবে। আপনার ঠিক মনে নেই? না, মনে নেই। কিন্তু আপনার এটা ঠিকই মনে আছে আপনি সে রাত্রে আপনার স্ত্রীকে হত্যা করেছিলেন, তাই তো মিস্টার চৌধুরী? হ্যাঁ, আমি মনিকাকে হত্যা করেছি। আমি মনিকার হত্যাকারী। শ্রীমন্ত রায় সনদ ঘোষালের দিকে তাকিয়ে বললেন, সমস্ত মামলাটাই একেবারে অন্যরকম হয়ে দাঁড়িয়ে গিয়েছে সনদবাবু। ওর স্বেচ্ছাকৃত অপরাধ স্বীকার করার পর জামিন তো হবেই না। আমাদের পক্ষে ওকে নির্দোষ সাব্যস্ত করাও রীতিমতো দুরূহ হবে। তাহলে ডাক্তার শকুন্তলা সেনের সঙ্গে আপনার কী রকম পরিচয়? শ্রীমন্ত রায় প্রশ্ন করলেন আবার। কোনো পরিচয়ই নেই, কেবল জানি শিশিরকে একসময় ওই ডাক্তার নাকি চিকিৎসা করতেন। আপনি বলছেন আপনার বন্ধু কোনোদিনই সম্পূর্ণ সুস্থ হয়নি? হ্যাঁ, কিন্তু ডাক্তার সেন বলেছেন একসময় উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন, তাই তিনিও বিয়েতে সম্মতি দিয়েছিলেন। তাহলে আবার তিনি অসুস্থ হলেন কিভাবে? হ্যাঁ, তা না হলে আমি ওদের বিয়েতে বাধা দিতাম। বিয়ে কিছুতেই হতে দিতাম না। সে সময় সুস্থ মনে হয়েছিল বলেই ওদের বিয়েতে আমি সম্মতি দিই। তারপর থেকে আপনার মনে হয় আপনার বন্ধুর অসুস্থতার লক্ষণ আবার প্রকাশ পেয়েছে?
গত বছরখানেক থেকেই আমার মনে হচ্ছে শিশির আবার অসুস্থ হয়েছে। কেন হঠাৎ ও কথা আপনার মনে হলো? ও নানাভাবে আমাকে কেবলই প্রশ্ন করেছে। কি প্রশ্ন? সত্যি সত্যি মনিকাকে আমি চাই কিনা। আপনি কি বলেছেন? ওই পাগলামির কি জবাব দেব বলুন? আমি চুপ করে থেকেছি। এখন আমার মনে হয় আমার সেই নীরবতাই ওকে বিশ্বাস করিয়েছে, তার সন্দেহটা অমূলক নয়। মনে হয় তাই, কিন্তু এও আপনাকে সুনিশ্চিতভাবে এখন বলতে পারি শ্রীমন্তবাবু, শিশির তার স্ত্রী মনিকাকে সে রাত্রে খুন করেনি। তবে কে খুন করেছে বলে আপনার মনে হচ্ছে? যেই খুন করে থাকুক, শিশির মনিকাকে খুন করেনি। শিশিরবাবু পাশের ঘরে ছিলেন, 4 তলার ফ্ল্যাট ঘর, এবং আপনার অনুমানই যদি সত্য হয় বলে মেনে নিই, তাহলে অত রাত্রে কেউ নিশ্চয়ই এসেছিল ওই ফ্ল্যাটে এবং শিশিরের অজ্ঞাতেই সে রাত্রে তাকে হত্যা করে গিয়েছে। সম্ভবত তাই, কিন্তু আদালত তো সে কথা বিশ্বাস করবে না সনদবাবু। জানি, তবু আমি বলবো শিশির মনিকাকে সে রাত্রে হত্যা করেনি। মনিকাকে শিশির কোনো মতেই খুন করতে পারে না। এত দৃঢ়তার সঙ্গে আপনি কথাটা বলছেন কি করে? শিশির মনিকাকে সত্যি ভালোবাসত, সে মনিকাকে খুন করতে পারে না। কিরিটি বাবুকে ওই কথা আমি বলেছি। কিরিটি ডাক্তার শকুন্তলা সেনের চেম্বারে বসে কথা বলছিল। ইতিমধ্যে সন্ধ্যার অন্ধকার চারিদিকে নেমে এসেছে। আপনার কি প্রশ্ন আছে মিস্টার রায়, তাই বলুন। ডাক্তার শকুন্তলা সেন তাকায় কিরিটির মুখের দিকে। আপনি একসময় শিশিরাংশু চৌধুরীর চিকিৎসা করেছিলেন, মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে শুনেছি। ঠিকই শুনেছেন, আপনার চিকিৎসা থেকেই তিনি সুস্থ হয়েছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন সে সময়। হ্যাঁ, না হলে তার বিয়ের ব্যাপারে আমি সম্মতি দিতাম না। সে তো নিশ্চয়ই। আচ্ছা, একটা কথা। কি বলুন? আমি শুনেছি ওই ধরনের, মানে যে ধরনের মানসিক রোগে ভুগছিলেন মিস্টার চৌধুরী, তাদের ওই ধরনের মানসিক রোগগ্রস্তদের শৈশবে কোনো সময়ে এমন কোনো ঘটনা ঘটেছে যে কারণে পরবর্তীকালে তাদের মনের মধ্যে একটা গিল্টি কনশাস ডেভেলপ করে। কথাটা সত্যি, তাই নয় কি? ঠিকই বলেছেন। অতীত জীবনে ওই ধরনের ঘটনা ঘটানোর জন্যই পরবর্তী জীবনে তাদের মনের মধ্যে একটা স্থায়ী অপরাধবোধ জেগে ওঠে। মিস্টার চৌধুরীর জীবনে কি সেরকম কোনো ঘটনার কথা আপনি জানতে পেরেছিলেন? পেরেছিলাম। কি ধরনের ঘটনা? ওর বাবা একটা কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। অ্যাক্সিডেন্টের সময় গাড়ি চালাচ্ছিলেন মিস্টার চৌধুরী। ওর ধারণা অ্যাক্সিডেন্টটা উনি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছিলেন এবং উনি পরোক্ষভাবে ওর বাবার হত্যাকারী হয়েছিলেন। তারপর আসলে কিন্তু ব্যাপারটা তা ঘটেনি। ইট ওয়াজ সিম্পলি অ্যাক্সিডেন্ট। ওকে পরে আমি বোঝাতে পেরেছিলাম কথাটা। পেরেছিলেন? হ্যাঁ। তাছাড়া ওর শৈশবের কোনো ঘটনা? হ্যাঁ, ওর এক ছোট ভাই ছিল পিঠে পিঠি। দোলনায় দুলতে দুলতে দড়ি ছিঁড়ে সেই ভাই মারা যায় এবং উনি মনে করেন দড়িটা তার জন্যই ছিঁড়েছিল। আপনি তো বললেন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তো তিনি হঠাৎ ওই ধরনের একটা স্বীকৃতি দিলেন কেন আদালতে? হয়তো পরে কোনো এক সময় রাত্রে সত্যি যা ঘটেছিল সেটা পরে মনে পড়ায় এবং সত্য শেষ পর্যন্ত প্রকাশ হয়ে যাবে বুঝতে পেরেই সে আদালতে সত্য কথাটা প্রকাশ করেছে। অন্য কোনো কারণে নয়? মানে অন্য কোনো কারণ তাহলে থাকতে পারে না? না, আর কি কারণ থাকতে পারে আপনিই বলুন না মিস্টার রায়। আচ্ছা, এমনও তো হতে পারে। কি? আপনি যা ভাবছেন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু আসলে তা হননি। তার গিল্টি কনশাস এখনও কাজ করছে, তাই ওই ধরনের কথা আদালতে বলেছেন। না, হি ইজ অ্যাবসোলুটলি নর্মাল, সম্পূর্ণ সুস্থ। তাছাড়া আরও একটা কথা ভেবে দেখুন না মিস্টার রায়, মনিকা আর শিশির ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তিই তো সে রাত্রে ওই সময় ওই ফ্ল্যাটে ছিল না। না, তা ছিল না অবশ্যই। তবে কিন্তু ওই সময় ওই ফ্ল্যাটে কোনো তৃতীয় ব্যক্তির আবির্ভাবের ব্যাপারটা তো একেবারে উড়িয়ে দিতে পারা যায় না। তৃতীয় ব্যক্তি মানে? হ্যাঁ, সাম থার্ড পারসন। কি বলতে চান আপনি মিস্টার রায়? হাউ ইজ ইট পসিবল? দেখুন ডাক্তার সেন, আমি ফ্ল্যাটটা খুব ভালো করে দেখেছি আজই সকালে আবার। তাতে কি হয়েছে? আমি ফ্ল্যাটটার একটা নকশা এঁকেছি। নকশা? হ্যাঁ, এই দেখুন। বলতে বলতে কিরিটি একটা সাদা কাগজ পকেট থেকে বের করে টেবিলের ওপরে রাখল। কিরিটি বলতে লাগলো, দেখুন ডাক্তার সেন, এই কাগজের নকশাটা দেখলে এবার আমি যা বলবো সেটা হয়তো বুঝতে আপনার কোনো কষ্ট হবে না। কতকটা নিরুৎসাহভাবেই কিরিটির নকশাটার দিকে তাকিয়ে দেখল ডাক্তার শকুন্তলা সেন, কিন্তু কোনো মন্তব্য প্রকাশ করল না। এই নকশার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। আমি যে সে রাত্রে মনিকা দেবীর শোবার ঘরে
তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাবের কথা যা একটু আগে বলেছিলাম, সেটার যুক্তি হয়তো আপনি খুঁজে পাবেন। ডাক্তার শকুন্তলা সেন কিরিটির মুখের দিকে তাকালো। ধরুন সে রাত্রে কেউ একজন, মানে সাম থার্ড পারসন, লিফট করে 4 তলায় উঠে এই করিডোর প্যাসেজ দিয়ে গিয়ে সকলের অলক্ষ্যে মনিকা দেবীর ফ্ল্যাটের বাথরুমের পিছনে গিয়ে হাজির হলো। তারপর বাথরুমের মধ্যে প্রবেশ করে আত্মগোপন করে থাকলো। ডাক্তার শকুন্তলা সেন কিরিটির মুখের দিকে তাকালো এবং মিস্টার চৌধুরী তার ঘর থেকে বের হয়ে পাশের ঘরে যাবার সঙ্গে সঙ্গেই মনিকা দেবীর ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ননসেন্স! মিস্টার চৌধুরী তো তখন জেগেই ছিলেন, তিনি নিশ্চয় জানতে পারতেন। আর তাই যদি হতো, স্বেচ্ছায় কেউ নিজের গলায় ফাঁসির দড়ি তুলে নেয়। ডাক্তার সেন, তাহলে কি আপনার ধারণা মিস্টার চৌধুরী সে রাত্রে তাঁর স্ত্রীকে হত্যা করেছেন? নিশ্চয়ই, কোনো ভুল নেই তাতে। কিন্তু আমি যদি বলি, কি? আমি প্রমাণ করতে পারবো শিশিরবাবু সে রাত্রে তাঁর স্ত্রীকে হত্যা করেননি। তবে কে সে রাত্রে তাকে হত্যা করল? সাম থার্ড পারসন, কোনো তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, একটু আগে আমার সাহায্যে যা বললাম, কেউ তৃতীয় ব্যক্তি সে রাত্রে মনিকা দেবীর ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছিল। কি প্রমাণ? প্রমাণ? হ্যাঁ, কি প্রমাণ? 1 নম্বর প্রমাণ, মনিকা দেবীর গ্লাসের তলানিতে যে ঘুমের ওষুধের সেডিমেন্ট কেমিক্যাল অ্যানালিসিসে পাওয়া গিয়েছে, সেটা সে রাত্রে কোনো এক সময় হত্যাকারী গ্লাসে মিশিয়েছিল। কারণ সে জানত ঘুমোবার আগে মনিকা দেবী জল খান। এবং কি? হত্যাকারী জানত মনিকা দেবীর রাত্রে ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস আছে এবং সম্ভবত যথারীতি সে রাত্রেও তিনি খেয়েছিলেন। এবং গ্লাসের জলের মধ্যে হাই ডোজে কার্কিউট্রেট মিশানো থাকায় চট করে ঘুমিয়ে পড়েন এবং গভীর নিদ্রায়। বুঝতে পারছেন? পারছি। এবার আসছি 2 নম্বর প্রমাণের কথায়। মনিকা দেবীকে ঘুমের ঘোরে শ্বাসরোধ করে মারা হয়, আর শ্বাসরোধ করা হয়েছিল হাতের সাহায্যে নয়। কেমন করে? তার চুলের লম্বা বেনিটা তার গলায় পেঁচিয়ে তার শ্বাসরোধ ঘটানো হয়েছিল ঘুমের মধ্যে। হাউ অ্যাবসার্ড! সত্যি, ব্যাপারটা কারো কারো পক্ষে যেমন মনে হতে পারে অ্যাবসার্ড, তেমনি কারো কারো পক্ষে আবার কি খুব স্বাভাবিকও হতে পারে। এবং ওইভাবে হত্যা করার মধ্যে আরও একটা ব্যাপার স্পষ্ট হয়ে গিয়েছে। ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা মিস্টার রায়। ওইভাবে হত্যা করার মধ্যে হত্যাকারীর মনের মধ্যে মনিকা দেবীর প্রতি একটা অন্ধ আক্রোশ ও হিংসা যেন স্পষ্ট দেখা যায়। আক্রোশ ও হিংসা? হ্যাঁ, দীর্ঘদিন সঞ্চিত একটা আক্রোশ ও হিংসা, তার সঙ্গে কোনো না কোনো সময় একটা প্রবল ঘৃণা। আশ্চর্য! এর মধ্যে আশ্চর্যের কিছু নেই ডাক্তার সেন। মানুষের মনের গতি প্রকৃতি সত্যিই বিচিত্র। দীর্ঘদিন ধরে মনের মধ্যে পুষে রাখা ওই আক্রোশ, ঘৃণা ও ঘৃণার বাইরে প্রকাশের পথ ও সুযোগ না পেয়ে এমন প্রবল হয়ে উঠতে পারে যে সেটা হঠাৎ কখনো প্রকাশের সুযোগ পেলে সে অমনি নিষ্ঠুর হয়ে ওঠে। ভেবে দেখুন, যেভাবে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দিয়ে সে রাত্রে মনিকা দেবীকে হত্যা করা হয়েছিল, সেটা কতখানি নির্মম ও নিষ্ঠুর। কিন্তু মিস্টার রায়, আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিই, যদিও এতটুকু সাই পাচ্ছি না মনের মধ্যে। ডাক্তার সেন, অন্তত এটাও স্বীকার করবেন শি ওয়াজ ব্রুটালি মার্ডার্ড সে রাত্রে? না, আমি তা বলছি না। আপনি তবে কি বলতে চাইছেন? মিস্টার চৌধুরী অমন হলেন কেন? হয়তো তার মনের মধ্যে দীর্ঘদিন ধরে একটা আক্রোশ, ঘৃণা জমে উঠেছিল মিসেস চৌধুরীর প্রতি। তাই তো ভাবছি, কেন? এক সময় আপনি তার মানসিক রোগের চিকিৎসা করেছিলেন, সেটা তো আপনার পক্ষেই বেশি জানা সম্ভব। কথাটা বলে কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ডাক্তার সেনের মুখের দিকে। কি ভাবছেন ডাক্তার সেন? যেন কেমন চমকে ওঠে শকুন্তলা সেন। বলে, না, কিছু না। আচ্ছা ডাক্তার সেন, আমি তাহলে আজ উঠি। উঠবেন? হ্যাঁ, রাত অনেক হলো, যাবার আগে কেবল একটা কথা বলে যাই। ডাক্তার শকুন্তলা সেন তাকালো কিরিটির মুখের দিকে। আপনি নিশ্চিত জানবেন সে রাত্রে মনিকা দেবীকে সত্যিই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে? তখনও কিরিটির মুখের দিকে তাকিয়ে আছে ডাক্তার শকুন্তলা সেন। মিস্টার চৌধুরী তার স্ত্রীকে সে রাত্রে হত্যা করেননি। হ্যাঁ, আমি এটা প্রমাণ করতে পারবো। গুড নাইট। রাত 10টা বেজে গিয়েছিল। কিরিটি শকুন্তলা সেনের চেম্বার থেকে বের হয়ে গেল। নিজ গৃহে ফিরে দেখে সনদ ঘোষাল বসবার ঘরে তার জন্য অপেক্ষা করছেন। মিস্টার ঘোষাল, কি খবর? কতক্ষণ? তা প্রায় 2 ঘন্টা হবে। আমি শিশিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
অনেক করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু সে অ্যাডামেন্ট, বলছে সেই হত্যা করেছে। না, শিশিরবাবু সে রাত্রে তার স্ত্রীকে হত্যা করেনি, কিন্তু ও সে কথা মানতে কিছুতেই রাজি নয়। কাল একবার আমি হাজতে গিয়ে তার সঙ্গে দেখা করব। করবেন? হ্যাঁ। স্পেশাল পারমিশন নিয়ে কিরিটি পরের দিনই হাজতে গিয়ে দেখা করলো শিশিরের সঙ্গে। আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারছি না, শিশির বলল। না, আমাকে আপনি চিনতে পারবেন না মিস্টার চৌধুরী, আমি কিরিটি রাই। আপনি আমার সঙ্গে কেন দেখা করতে এসেছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? আপনার সম্পর্কেই কিছু কথা। কেন? দেখুন, আমি জানি আপনার স্ত্রী মনিকা দেবীকে সে রাত্রে কে হত্যা করেছিল। জানেন আপনি? হ্যাঁ, জানি। কে? যেই হোক, অন্তত আপনি নন। আপনি জানেন না আমি সে রাত্রে মনিকাকে হত্যা করেছি। কেমন করে হত্যা করলেন? শ্বাসরোধ করে। কি করে শ্বাসরোধ করেছিলেন মনিকা দেবীর? গলা টিপে। গলা টিপে তো তার শ্বাসরোধ করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তাই করেছি। না, আমি বলছি আমি সে রাত্রে মনিকাকে হত্যা করেছি। আমি বলছি আমি সে রাত্রে মনিকাকে হত্যা করেছি। না। কিরিটির দৃঢ় কণ্ঠস্বরে মিস্টার চৌধুরী তাকালো ওর মুখের দিকে। না, আপনি করেননি। আপনি বুঝতে পারছেন না, হত্যাকারী আপনার ওই মানসিক দুর্বলতাটা জানতে পেরেছিল, আর সেটারই পরিপূর্ণ সুযোগ নিয়েছে। না না না, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। শিশিরবাবু শুনুন, আমার চোখের দিকে তাকান। সে রাত্রে ঠিক কি হয়েছিল আমি জানি। আপনি এবার আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন, তারপর সব কথা বলবো। কি কথা? আপনি যখন সে রাত্রে মনিকা দেবীর ঘর ছেড়ে যান, তখন কি এক গ্লাস জল তার সামনের টিপয়ের পরে রাখা ছিল দেখেছিলেন? এক গ্লাস জল? হ্যাঁ, দেখেছিলেন। হ্যাঁ, দেখেছিলেন। জলটা তখনও তিনি খাননি? না। ঠিক মনে আছে? হ্যাঁ। এবারে বলুন, পাশের ঘরে চলে যাবার পর কখন আবার আপনি সে রাত্রে আপনার স্ত্রীর ঘরে এসেছিলেন? সে তো বলেছি। না, সত্য কথাটা বলেননি। বলিনি? না। কখন ঠিক এসেছিলেন বলুন? শেষ রাত্রের দিকে। আপনি এসে আপনার স্ত্রীকে মৃত দেখেন? হ্যাঁ। আমি জানতাম, মানে অনুমান করেছিলাম আপনি আপনার বন্ধু সনদবাবুকে। ওর জন্যই আমি মনিকাকে হত্যা করেছি। নির্বোধ আপনি। সনদবাবু মনিকা দেবীর ভাই ছিলেন না, মামাতো পিস্তুত ভাই বোন। ওরা ওদের পরস্পরকে ভালোবাসে। হ্যাঁ, ভাই বোনের ভালোবাসা। না না, আপনি জানেন না মিস্টার রায়। জানি, সেরকম ভালোবাসাই যদি ওদের মধ্যে থাকে, তাহলে মনিকা দেবী কখনো আপনাকে বিয়ে করতেন না। ভুলটা আপনার ওইখানেই হয়েছে। কিন্তু এবারে বলুন, শেষ কবে আপনি ডাক্তার সেনের সঙ্গে দেখা করেন? সে তো বলুন, মাস দুয়েক আগে। কলকাতায় এলে আপনি তার সঙ্গে দেখা করতেন না? করতাম। কেন করতেন? ডাক্তার সেন আমাকে বলেছিলেন কলকাতায় এলেই যেন একবার তার সঙ্গে দেখা করি, সেই জন্যই যেতাম। তার সঙ্গে মনিকা দেবীর সম্পর্কে কখনো কোনো কথা হয়েছে? না তো। হয়নি? না। আপনি কোনো ওষুধ খেতেন? হ্যাঁ। ডাক্তার সেন কখনো আমাকে ওষুধ বন্ধ করতে নিষেধ করেছিলেন। ঔষধটা বরাবর চালিয়ে যেতে বলেছিলেন। কি ওষুধ খেতে বলেছিলেন? লুমিনল ট্যাবলেট, একটা করে শোবার আগে প্রতি রাত্রে। সে রাত্রে খেয়েছিলেন? না। কেন? ভুলে গিয়েছিলাম। যাক, এবারে শুনুন। সে রাত্রে আপনি আপনার স্ত্রীর ঘর থেকে বের হয়ে আসবার পর আপনার স্ত্রীর হত্যাকারী তার শয়নকক্ষে প্রবেশ করে, এবং আপনার স্ত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। শিশির চেয়ে থাকে কিরিটির মুখের দিকে। কিরিটি বলে চলে, আপনি তখন পাশের ঘরে। নিঃশব্দে হত্যাকারী তখন আপনার স্ত্রীর দীর্ঘ বেনিটা তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। তারপর যে পথে এসেছিল ওই পথ দিয়ে বের হয়ে যায় সবার অলক্ষ্যে। আপনি কি করে জানলেন? আমার অনুমান, কিন্তু একটা কথা বুঝতে পারছি না। কি? আপনার স্ত্রীর জলের গ্লাসে কে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, এবং সেটা কোন সময়? ঘুমের ওষুধ কিনা জানি না, তবে সে রাত্রে আমি যখন আমার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, কি একটা ওষুধ মনিকাকে তার জলের গ্লাসে মেশাতে দেখেছিলাম। ঔষধ? হ্যাঁ। জিজ্ঞাসা করেছিলাম কি মিশাচ্ছে সে। বলল হজমের ঔষধ। একটা কথা, ওষুধটা জলে মিশবার পরে বুজকুড়ি কেটেছিল জলে? কই না, মনে পড়ছে না তো। আপনার স্ত্রীকে তো ওই বিল্ডিংয়ের ডাক্তার বসি দেখাশোনা করতেন অসুখ বিসুখ হলে, তাই শুনেছি। ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন নেই। ডাক্তার শকুন্তলা সেনের ফ্ল্যাটে তখনও ডাক্তার সেন জেগে ঘুমননি। রাত প্রায় 11টা। দরজার কলিং বেলটা ডিং ডং করে বেজে উঠল।
আশ্চর্য, এত রাত্রে আবার কে এলো? শকুন্তলা এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। সামনে দাঁড়িয়ে কিরিটি। আপনি? একটা বিশেষ প্রয়োজনে আসতে হলো এই অসময়ে আপনাকে বিরক্ত করতে। আই এম রিয়েলি সরি ডাক্তার সেন। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো শকুন্তলা কিরিটির মুখের দিকে। বসতে পারি একটু ভেতরে? আসুন। দুজনে মুখোমুখি দুটি সোফায় বসলো। ডাক্তার সেন, বলুন। গতকাল আপনার চেম্বারে বসে সন্ধ্যায় যে কথাগুলো আপনাকে বলেছিলাম সে কথাগুলো ভেবে দেখেছেন, না আবার গতকালের কথাগুলো আমাকে স্মরণ করিয়ে দিতে হবে? না, সবই মনে আছে আমার। মনিকা দেবীর হত্যাকারী কে হতে পারে বলে আপনার মনে হয়? আপনি জানেন না? জানি। তবে আমাকে আবার কথাটা জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করছি এই জন্য যে আপনার মুখ থেকে স্বীকারোক্তিটা আমি শুনতে চাই। মানে আমিও যেমন জানি আপনিও তেমনি জানেন সে রাত্রে মনিকা দেবীকে কে হত্যা করেছিল। কে? এক নারী। নারী? হ্যাঁ। কি করে বুঝলেন যে হত্যাকারী নারী? 3টি কারণে। 1, হত্যা করা হয়েছিল মনিকা দেবীকে তার দীর্ঘ বেনিটা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে, যেটা একমাত্র কোনো নারীর পক্ষেই স্বাভাবিক। 2, যে কোনো ধরনের হিংসা, আক্রোশ এবং ঘৃণার বশবর্তী হয়ে মনিকাকে হত্যা করা হয়েছে, সে একমাত্র কোনো নারীর পক্ষেই সম্ভব। এবং সর্বশেষ কারণ, ডাক্তার শকুন্তলা সেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কিরিটির মুখের দিকে। 3য় কারণটা হচ্ছে হত্যাকারী জানত মনিকা দেবী প্রতি রাত্রে ঘুমের ঔষধ খান ও 1 গ্লাস জল খান। সেই সুযোগটারই সদ্ব্যবহার করেছিল হত্যাকারী, সেই জলের গ্লাসে বেশি পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে দেবার ব্যবস্থা করে। এখন আপনিই বলুন ডাক্তার সেন, হত্যাকারী সে রাত্রে কে হতে পারে? কে? আপনি ডাক্তার সেন। আমি? হ্যাঁ, আপনি। কিন্তু কেন? আমি একজন চিকিৎসক। মানুষের প্রাণ দেওয়াই আমার ধর্ম, প্রাণ নেওয়া নয়। সেই ধর্মকে আপনি বিস্মৃত হয়েছিলেন শিশিরাংশুবাবুর প্রতি দৃষ্টির আকর্ষণে। ইফ আই অ্যাম নট রং, শিশিরাংশুবাবুকে চিকিৎসা করতে করতে তার প্রতি আপনার ওই আকর্ষণ জন্মায়। কিন্তু যখন দেখলেন তিনি এতটুকুও আপনার প্রতি অনুরক্ত হননি এবং আপনাকে বিয়ে না করে মনিকা দেবীকেই বিয়ে করলেন, আপনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন মনিকা দেবীকে ইহলোক থেকে সরিয়ে দেওয়ার জন্যে এবং ধীরে ধীরে রাস্তা তৈরি করলেন। দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটল, কিন্তু তাতেও যখন আপনার মনস্কামনা পূর্ণ হলো না, ইউ টুক দ্যাট ড্রাস্টিক স্টেপ, চরম নিষ্ঠুরতা করলেন। এখন আপনিই ভেবে দেখুন কি করবেন। ইট ইজ আপ টু ইউ। আচ্ছা চলি, গুড নাইট। কথাগুলো বলে কিরিটি দরজার দিকে এগিয়ে যায়। দাঁড়ান মিস্টার রায়। ঘুরে দাঁড়ালো কিরিটি। দেখলো ডাক্তার শকুন্তলার হাতে পিস্তল। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে কিরিটির দিকে। ডাক্তার সেন, আমি জানতাম আবার আপনি আসবেন, তাই আমি প্রস্তুত হয়েই ছিলাম। আমিও ব্যাপারটা অনুমান করেই আজ এসেছিলাম। ইচ্ছা করলে আপনি গুলি চালাতে পারেন, কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি অত বড় নির্বুদ্ধিতার কাজ দ্বিতীয়বার আপনি করবেন না। আপনি একজন শিক্ষিতা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নামী চিকিৎসক। আপনি এখন কিছু আঁকড়ে ধরবেন না। আমাকে আপনি হত্যা করতে পারবেন না। ইউ ক্যান নট ডু ইট। আর একটা কথা, আপনি যেমন প্রস্তুত হয়েছিলেন আমিও প্রস্তুত হয়েই এসেছিলাম। পুলিশ অফিসার মিস্টার দত্ত এই ঘরের বাইরেই অপেক্ষা করছেন তার দলবল নিয়ে। গুড নাইট। ধীরে ধীরে কিরিটি ভেজানো দরজাটা খুলে ঘর থেকে বের হয়ে গেল। দরজার বাইরেই মিস্টার দত্ত অপেক্ষা করছিলেন। মিস্টার রায়, ডাক্তার সেন ঘরের মধ্যেই আছেন, যান। এই নিন টেপ রেকর্ডারটা, সব কিছু টেপের মধ্যে পাবেন। কিন্তু কিরিটির কথাটা শেষ হলো না। মধ্যরাত্রির স্তব্ধতা বিদীর্ণ করে একটা পিস্তলের গুলির আওয়াজ শোনা গেল। থ্যাঙ্কস লর্ড, কিরিটি বলল। কি হলো? মিস্টার দত্ত বললেন। ডাক্তার সেন তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করলেন, কিরিটি বলল। সে কি, সুইসাইড? যান, ভেতরে যান। কিরিটি শান্ত গলায় কথাটা বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ধন্যবাদ।